দেখো, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এবং আর্কিমিডিসের নীতি আর প্লবতা বিষয়ক কিছু গাণিতিক সমস্যা ও সমাধান করে দিচ্ছি। দেখো, প্রথমেই দেখো একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া আছে। একটি ধাতু আপেক্ষিক ঘনত্ব 8 হলে ওই ধাতু 100 ঘনমিটারে ভর কত হবে? কেমন? তাহলে ফার্স্ট ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা রয়েছে সেটা লক্ষ্য করো। একটি ধাতুর আপেক্ষিক ঘনত্ব কত দেওয়া আছে? 8। তাহলে ওই ধাতু 100 ঘনমিটারে আয়তন কত? তার মানে 100 ঘনমিটার আয়তনটা দেওয়া আছে আর ধাতুর আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে। কাজে আমরা ভরটা বের করতে চাইছি। হ্যাঁ, এখানে তাহলে আমরা প্রথমেই জানি ধাতুর ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্কটাকে কাজে লাগাতে হবে। আমরা তো জানি যে কোনো পদার্থের ঘনত্ব ইজিক্যাল টু আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আমি এখানে অঙ্কটা করছি, লক্ষ্য করো যে যেহেতু ধাতুর ঘনত্ব ইকুয়াল টু ধাতুর আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, এই সম্পর্কটা তোমরা ডেফাইন্ড থেকে শিখেছ, সংজ্ঞা থেকে জেনেছ এই সম্পর্কটা। তাহলে দ্যাট ইজ, এখানে ধাতুর ঘনত্ব বেরাচ্ছে কি করে না, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 8, কেমন, এবং যেহেতু এসআই এককে ধাতুর আয়তনটা দেওয়া আছে, কাজেই এখানে আমরা জলের ঘনত্বটা এসআই এককে বসাবো 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। 1000, তাহলে ঘনত্বটা আসবে কি না, এখানে কিলোগ্রাম পার মিটার কিউব এককে আসবে, কিলোগ্রাম পার মিটার কিউব। দ্যাট ইজ 8000 কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে আমরা 100 ঘনমিটার মানে আয়তনটা দেওয়া আছে, তার মানে আয়তনকে কি দিয়ে গুণ করলে ভরটা পাওয়া যাবে না ঘনত্ব দিয়ে গুণ করলে। অতএব 100 ঘনমিটার ধাতুর ভর ইজিক্যাল টু 8000, যেহেতু ঘনত্ব আর কি আয়তন, ঘনত্ব আর আয়তনের গুণফলটা এসে যাবে ওর ভর, আর ভরের এককটা আসবে কত না কিলোগ্রাম। দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 8 গুণিতক লিখতে পারি 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোগ্রাম। তাহলে 100 ঘনমিটার ধাতুর ভর কত না 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোগ্রাম। কেমন? ঠিক আছে। তাহলে 1 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পারলে। সেকেন্ড যে প্রবলেমটা দিয়েছি সেটার দিকে আগে পড়ো, তারপরে প্রবলেমটা করতে শুরু করব। দেওয়া আছে, দেখো, সমভর বিশিষ্ট দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে D1 এবং D2। তাহলে ওই দুটি পদার্থকে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে একই ভরের দুটো পদার্থের ঘনত্ব দেওয়া আছে D1 D2। তাহলে ওই দুটো পদার্থকে মেশালে তাদের ঘনত্বটা কত হতে পারে সেটা দেখো। তাহলে সমভর মানে আমরা ভর ধরে নিতে পারি, একটা যে কোনো ভর না ধরে নিলাম দুটি পদার্থের প্রত্যেকের ভর। তাহলে দেখো, এটা 2 নম্বর ম্যাথমেটিক্স এর 2 নম্বরটা হচ্ছে, ধরিলাম দুটি পদার্থের প্রত্যেকের ভর
এম, এবং দুটো পদার্থের প্রত্যেকটার ভর আমরা কত ধরে নিচ্ছি, এম। আর তাহলে আমরা এখানে একক আমরা কোনোটাই লিখছি না, অমনি ভাবতে পারি। হ্যাঁ, এবার তাহলে প্রথম পদার্থের আয়তন কত হবে না, আমরা তো জানি ভর বাই ঘনত্ব। হ্যাঁ, অতএব প্রথম পদার্থের আয়তন ইজিক্যাল টু ভর বাই ঘনত্ব, দ্যাট ইজ ইকুয়াল টু ভরটা তো এম, প্রত্যেকেরই ভর, আর প্রথম পদার্থের ভরটা কত, ঘনত্বটা কত, d1। ঠিক দ্বিতীয় পদার্থেও এবং দ্বিতীয় পদার্থের আয়তন দাঁড়াবে একই রকম m বাই d2। তাহলে মোট আয়তন কত হবে, এই দুটো পদার্থকে মিশিয়ে থাকলে, হ্যাঁ, সমভরের যেহেতু দুটো পদার্থকে আমরা নিয়ে মিশিয়েছি, তার মানে তাদের মোট আয়তন কত হবে। অতএব মিশ্রণের মোট আয়তন মানে ওই পদার্থ দুটোর মোট আয়তন দ্যাট ইজ এই দুটো আয়তনের যোগফল m বাই d1 প্লাস m বাই d2, দ্যাট ইজ ইকুয়াল টু m টা কমন নিয়ে নাও, m টা কমন নিয়ে নিলে 1 বাই d1 প্লাস 1 বাই d2। এবার সমাধান করো, m এবারে লসাগু d1 d2, আর উপরে উঠছে কি d1 প্লাস d2। তাহলে এই রাশিটা দাঁড়ালো মোট আয়তন। তেমনি মিশ্রণের মোট ভর কত হবে, মোট ভর না প্রত্যেকটার ভর তো এম, তাহলে দুটো পদার্থের এম প্লাস এম হয়ে যাবে ভর, টোটাল ভরটা, তাহলে মিশ্রণের ভরটাও হয়ে গেল টুয়াইস এম। অতএব তাহলে এখানে কি চেয়েছে, মিশ্রণের ঘনত্ব আসবে। অতএব মিশ্রণটির ঘনত্ব সমান মোট ভর বাই মোট আয়তন, অর্থাৎ মোট ভর বাই মোট আয়তন, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বসাতে পারি টুয়াইস এম, মোট ভর তো টুয়াইস এম, বাই মোট আয়তনটা কত আছে, m ইন্টু d1 প্লাস d2 বাই d1 d2, বাইটাকে আমি এইভাবে লিখতে পারি আমরা d1 d2। তাহলে এটাকে সমাধান করলে দাঁড়াবে, একটু সাজিয়ে লিখলে, আমি এটা মুছে দিচ্ছি অঙ্কটা নিশ্চিত পড়ে নিচ্ছ, লিখবার জন্য আমি এই লাইনটা মুছলাম। তাহলে 2 নম্বর অঙ্কের এরপরে আসছে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু দেখো টুয়াইস এম, এম এম কেটে যাবে, তাহলে 2 ইন্টু d1 d2 বাই d1 প্লাস d1, এখানে লক্ষ্য করে d1 প্লাস d2। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা এটাই এসলো, এম এম কেটে যাচ্ছে, আর এটা তো d1 d2 উপরে উঠে যাবে, তার মানে 2 আছে, আর d1 d2 গুণ হয়ে গেলে কি টুয়াইস d1 d2 বাই d1 d2। তাহলে 2 নম্বর অঙ্কে আমরা প্রবলেমটা সলভ করলাম, যেটা হচ্ছে কি না হচ্ছে মিশ্রণটার ঘনত্ব কত হতে পারে সেটা আমরা বের করলাম। নাম্বার 3, 3 নম্বর নিউমেরিক্যাল প্রবলেমটার দিকে লক্ষ্য করো, যেটা দেওয়া আছে। আরেকটা অঙ্ক তোমাদের দিয়েছি যেটা 3 নম্বর, যে m1 ভরের রো 1 ঘনত্বযুক্ত একটি তরলের সঙ্গে m2 ভরের রো 2 ঘনত্বযুক্ত অপর একটি তরলকে মেশানো হয়েছে। তাহলে দুটো তরলকে মেশানো হয়েছে যাদের ভর এবং ঘনত্ব দেওয়া আছে m1 রো 1 m2 রো 2। মিশ্রিত করলে মিশ্রণটার ঘনত্ব কত হতে পারে। তাহলে এখানেও ঠিক একইভাবে আগের 2 নম্বরের অঙ্কটার মতোই তোমাদের ভাবতে হবে। তাহলে প্রথম তরলের, অতএব আমরা 3 নম্বর অঙ্কটা করছি।
যে প্রথম তরলের আয়তন, দ্যাট ইজ ভর বাই ঘনত্ব। ভর আছে m1 আর ঘনত্ব আছে d1, এবং দ্বিতীয় তরলে আয়তন ইজিক্যাল টু m2 বাই, এখানে d নেই, সরি, রো আছে, রো 1 আর এটা রো 2, কেমন? এখানে রো 1 রো 2 দেওয়া আছে। তাহলে এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় তরলের আয়তনটা বের করে নিলাম। এবার মিশ্রণের মোট ভর কত হবে না, আবার মিশ্রণটি মোট ভর সমান m1 প্লাস m2, কেমন? তাহলে এখানে দুটো পার্ট করলাম, মিশ্রণ তরলের আয়তন গুলো বের করলাম প্রত্যেকটা, আর মিশ্রণের মোট ভরটা বের করলাম। আর মিশ্রণে মোট আয়তন কত বের হবে? মোট আয়তন, দুটো আয়তন যোগ করো, m1 বাই রো 1 প্লাস m2 বাই রো 2। তাহলে m1 বাই রো 1 প্লাস m2 বাই রো 2, এটাকে সলভ করো। তাহলে হচ্ছে রো 1 রো 2 হচ্ছে লসাগু, হচ্ছে রো 1 রো 2 লসাগু, এটা গুণ হলে m1 রো 2 প্লাস m2 রো 1। তাহলে এই দুটো বিষয় বের করলাম, একটা হচ্ছে মোট ভর বেরিয়ে গেছে আর মোট আয়তন বেরিয়ে গেছে। তাহলে মিশ্রণটা কি চেয়েছি আমরা? ঘনত্ব। ঠিক আগের মতোই অঙ্কটা হবে, মিশ্রণের ঘনত্ব সমান মোট ভর বাই মোট আয়তন, দ্যাট ইজ m1 প্লাস m2 বাই মোট আয়তনটা এটা m1 রো 2 প্লাস m2 রো 1 বাই রো 1 রো 2, কেমন? একটু লক্ষ্য করে এই বিষয়টা দেখতে হবে, এটা উপরে উঠে যাবে আর এটা নিচে আছে যেমন তেমনি থাকবে। তার মানে এখান থেকে আমরা যেটা বিষয়টা পেয়ে গেলাম, লক্ষ্য করো কি জিনিসটা দাঁড়ালো না, দ্যাট ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 তো উপরে আছে লবে, আর এটা তো নিশ্চিত উপরে উঠবে, দ্যাট ইজ রো 1 রো 2 বাই m1 রো 2 প্লাস m2 রো 1। এটাই হবে মিশ্রণটা ঘনত্ব। তাহলে মিশ্রণের ঘনত্বের অঙ্কটা আমরা করতে পারলাম। নেক্সট হচ্ছে 4 নম্বর অঙ্কটা দিকে তাকাও। 4 নম্বর অঙ্কটা আমি 3 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি পড়তে সুবিধা হওয়ার জন্য। দেখো 4 নম্বর যে নিউমেরিক্যাল প্রবলেমটা দিয়েছি, লোহা এবং আমার অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি এক টুকরা সংকর ধাতুর আয়তন দেওয়া আছে আর ভর দেওয়া আছে যথাক্রমে 100 ঘন সেন্টিমিটার এবং 588 গ্রাম। তাহলে লোহা এবং অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি একটি টুকরা সংকর ধাতুর আয়তন ও ভর যথাক্রমে 100 ঘন সেন্টিমিটার এবং 588 গ্রাম। কারণ লোহা এবং অ্যালুমিনিয়াম ধাতুর আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে 8 এবং 2.7 হলে সংকর ধাতুটিতে লোহা ও অ্যালুমিনিয়ামের আয়তনের অনুপাত কত হবে? আগে অঙ্কটা বোঝো, তারপরে অঙ্কটা করবে।
তাহলে একটা সংকর ধাতু রয়েছে লোহা এবং অ্যালুমিনিয়াম ধাতু, তাদের মিশ্রণটা তথা সংকর ধাতুর আয়তনটা দেওয়া আছে 100 ঘন সেন্টিমিটার এবং ভরটা দেওয়া আছে 588 গ্রাম। তাহলে লোহা আর অ্যালুমিনিয়াম ধাতুর আপেক্ষিক গুরুত্ব যেহেতু দেওয়া আছে, তাহলে ওদের আয়তনের অনুপাত কত হতে পারে? না ধরে নাও অ্যালুমিনিয়াম আর লোহা ধাতুর আয়তন একটা ধরেই নিতে পারি আমরা। এখানে দেখো কিভাবে করছি অঙ্কটা। 4-এর উত্তর ধরিলাম এখানে হচ্ছে সংকর ধাতুতে লোহা আয়তন সমান ভি ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লোহার আয়তনটা ধরে নিচ্ছি যে ভি ঘন সেন্টিমিটার। তাহলে অতএব অ্যালুমিনিয়াম ধাতুর, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ধাতুর আয়তন কত হবে? না টোটাল মিশ্রণের আয়তন তো 100 ছিল, তাহলে 100 থেকে ভিটা বাদ দিয়ে দিলে, অর্থাৎ লোহার আয়তনটা বাদ দিয়ে দিলে 100 মাইনাস ভি ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে লোহার ধাতুর আয়তনটা বেরিয়ে গেল। তাহলে সংকর ধাতুর হচ্ছে যা বলেছে ভরটা কত হবে? না অতএব সংকর হচ্ছে আমরা সংকর ধাতুতে যে লোহাটা আছে তার ভর কত হবে? সংকর ধাতুতে লোহার আয়রন এটি এর ভর সমান ওর হচ্ছে ঘনত্ব ইন্টু কি আসবে? আয়তন। তাহলে ঘনত্ব ইন্টু আয়তন, তা ঘনত্ব মানে এখানে আপেক্ষিক গুরুত্বটাকে ঘনত্বের সমান ধরবো, কারণ দেখো সিজিএস এককে রয়েছে হচ্ছে, এটা সিজিএস এককে ধরে নিচ্ছি। তাহলে সিজিএস এককে যদি আমরা প্রকাশ করি তাহলে ওর ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মান একই, মানে ঘনত্ব ইন্টু আয়তন, মানে আয়তন আর ঘনত্বের গুণফলকেই তো ভর বলে। তাহলে ঘনত্ব হচ্ছে 8 আছে আর আয়তনটা ভি ধরছি, তাহলে এত গ্রাম, এটা গ্রাম লিখতে হবে। আর কিলোগ্রাম লিখলে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে, কেন? ঘনত্ব আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করলে এসআই এককে ঘনত্বের মানটা পাওয়া যায়। এটা নিশ্চিত অনেক আগে থেকেও শিখেছো, আবার শিখেছো, পড়ানো হয়েছে। তাহলে মাথায় একটু রেখো যে ঘনত্বের মানটা আপেক্ষিক গুরুত্ব যত রয়েছে 8, লোহার আপেক্ষিক গুরুত্ব রয়েছে 8, এটা সিজিএস এককে বসালে তাহলে কিন্তু ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মানটা একই হবে। আর যদি এসআই এককে আমরা বসাতাম, কিলোগ্রামে প্রকাশ করতাম, তাহলে কিন্তু ওটা 8কে 1000 দিয়ে গুণ করতে হতো, অর্থাৎ 8000 কিলোগ্রাম পার ঘনমিটার হতো, মানে ঘনত্বটা হতো। তাহলে এই কারণে 8 ভি গ্রাম হলো। তেমনি সংকর ধাতুতে তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর পরিমাণ কত হবে? অ্যালুমিনিয়ামের পরিমাণ অর্থাৎ অ্যালুমিনিয়ামের ভর কত দাঁড়াবে? না এর আয়তন কত রয়েছে? না 100 মাইনাস ভি, 100 মাইনাস ভি ইন্টু আপেক্ষিক গুরুত্ব কত? 2.7 এত গ্রাম। দ্যাট ইজ, এটাকে গুণ করে একটু সরল করে নিই। 100 দিয়ে গুণ করলে 270 মাইনাস 2.7 ভি, এত গ্রাম। 2.7 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এখানে আয়রন এবং হচ্ছে কি বলে লোহার মোট ভর মানে সংকর ধাতুর মোট ভর পাওয়া যাবে। অতএব সংকর ধাতু মোট ভর, এখানে মোট কথাটা না লিখলেও চলবে। সংকর ধাতুটির ভর কত হবে? না এই উপাদানগুলো ভরের যোগফল হবে। তার মানে 8v প্লাস 270 মাইনাস 2.7 ভি এত গ্রাম। অর্থাৎ লোহা এবং অ্যালুমিনিয়াম ধাতুর ভরের যোগফলটাই হয়ে যাবে সংকর ধাতুর ভর। এটাকে সরল করলে দাঁড়ায় দেখো 8 আর মাইনাস 2.7 ভি আছে, এই দুটো অংশ বিয়োগ করলে 5.3 ভি প্লাস 270 এত গ্রাম। এবার দেখো সংকর ধাতুর ভর আমরা এখান থেকে আয়তন আর ঘনত্ব মানে আপেক্ষিক গুরুত্বের সাহায্য নিয়ে করলাম।
টোটাল সংকর ধাতুর ভরটা এটা, কিন্তু সংকর ধাতুর ভর কত দেওয়া আছে এখানে? 588 গ্রাম দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 5.3v প্লাস 270 ইকুয়াল টু 588 এই বিষয়টা এসে গেল। তাহলে এখান থেকে ভি এর মানটা সুন্দরভাবে ক্যালকুলেশন আমরা করতে পারি। তাহলে ভি এর মানটা ক্যালকুলেশন করছি, দেখো লক্ষ্য করো। और 5.3v is equal to 588 minus 270 equal to করলে কত আসবে? 8 7 8 3 318 বিয়োগফলটা দাঁড়ালো 318, হ্যাঁ 318, और v is equal to 318 by 5.3। এটা আমি দশমিক তুলে দিলাম, 10 দিয়ে গুণ করলাম, তাহলে এত ঘন সেন্টিমিটার আসবে। যেহেতু সিজিএস এককে আমরা বের করেছি, আয়তনের মানটাও এককটা এরকম আসবে। তাহলে ভি এর মানটা কত বেরোবে দেখি। এটা কেটে যাচ্ছে 6 দিয়ে কেটে যাচ্ছে 6, তার মানে 60 ঘন সেন্টিমিটার। এবার ভিটা কার আয়তন ছিল? না সংকর ধাতু লোহার আয়তন, তার লোহার আয়তন বেরিয়ে গেল। আর দুটো টোটাল আয়তন কত আছে? 100 ঘন সেন্টিমিটার আছে। কাজে আরেকটার আয়তন কি হবে? অর্থাৎ অ্যালুমিনিয়ামের আয়তন হবে 100 মাইনাস 60 মানে 40। অতএব তাদের আয়তনের অনুপাত আমরা সহজেই বের করে নিতে পারি। তাহলে দেখো, অতএব সংকর ধাতুতে লোহা আয়তন সমান 60 ঘন সেন্টিমিটার এবং অ্যালুমিনিয়াম ধাতুর আয়তন সমান 100 মাইনাস 60 ঘন সেন্টিমিটার সমান 40 সেন্টিমিটার কিউব। অতএব হচ্ছে এখানে যে প্রশ্নটা লাস্ট লাইনে যেটা ছিল যে সংকর ধাতুতে নির্ণয় এদের আয়তন অনুপাত কত হবে, অর্থাৎ নির্ণয় সংক্ষেপে লিখছি, নির্ণয় হচ্ছে আয়তন অনুপাত কি দাঁড়াবে? প্রথমে তো লোহা আছে, তার মানে 60:40, হ্যাঁ 60:40, দ্যাট ইজ 2 হচ্ছে 20 3 60, 20 2 40, অর্থাৎ 3:2। এইটাই হচ্ছে উত্তর হবে। তাহলে আমরা 4টা যে অঙ্ক এখন দিলাম সেই 4টা অঙ্কই করলাম। আরো দিচ্ছি কয়েকটা অঙ্ক, দেখো তুলছি আমি। দেখো এবার 5 নম্বর যে অঙ্কটা দিয়েছি প্রবলেমটা, সেটার দিকে লক্ষ্য করো। দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.4 গ্রাম পার সিসি এবং 1.8 গ্রাম পার সিসি রয়েছে দুটো তরলের ঘনত্ব। তরল দুটিকে সমায়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে আমরা সম আয়তনের দুটো তরল নিয়েছি, যাদের ঘনত্ব দেওয়া আছে, এই পরপর দুটো দেওয়া আছে। তাহলে তরল দুটিকে সম আয়তনে মিশিয়েছি, মানে আয়তন ধরে নিতে হবে। মনে করো প্রত্যেকের আয়তন ভিসিসি। তাহলে আমরা আয়তন বের করে নিলে তাদের মোট ভর বের করে নিতে পারবো। মোট ভর বেরিয়ে গেলে ভর বাই আয়তন দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে সুন্দরভাবে ঘনত্বটা বের করে নিতে পারি। কেমন? ঠিক আছে, তাহলে আমরা ধরেই নিচ্ছি, অঙ্কটা করছি। দেখো, ধরিলাম দুটি তরলের প্রত্যেকের আয়তন সমান ভিসিসি। কেমন? ভি ঘন সেন্টিমিটার। কেমন? তাহলে অতএব প্রথম তরলের ভর ইজ ইকুয়াল টু
আয়তন ইন্টু ঘনত্ব মানে 1.4 ইন্টু ভি এত গ্রাম, এবং দ্বিতীয় তরলের ভর, অঙ্কটা সহজ আছে, পারবে। দ্বিতীয় তরলের ভর 1.8 ইন্টু ভি, তার মানে 1.8 ভি গ্রাম। তাহলে হতে মিশ্রণের মোট ভর, হ্যাঁ, মিশ্রণটির মোট ভর হবে কি, ওই দুটি তরল দ্বারা গঠিত মিশ্রণের ভর ইজিক্যাল টু, হ্যাঁ, এই দুটো টোটাল ভর এসে যাবে তোমার, যাকে বলেছে এই দুটো যোগ করলে কত আসবে, 1.4 ভি প্লাস 1.8 ভি গ্রাম, দ্যাট ইজ 3.2 গ্রাম, 3.2 ভি গ্রাম, 3.2 ভি এত গ্রাম হলো। তাহলে মোট আয়তনের উপর বের করে নিতে পারি, হ্যাঁ, অতএব, এবং মিশ্রণটির মোট আয়তন সমান কি, ভি প্লাস ভি, দুটোরই আয়তন তো ভি, হ্যাঁ, এত ভি অর্থাৎ টুয়াইস ভি ঘন সেন্টিমিটার। এবার তাহলে মিশ্রণের ঘনত্ব সমান ভর বাই আয়তন, অতএব মিশ্রণটির ঘনত্ব সমান ভর বাই আয়তন, মানে ভর আছে 3.2 ভি বাই হচ্ছে আয়তন হচ্ছে টুয়াইস ভি। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এটার একক আসবে গ্রাম পার ঘন সেন্টিমিটার, সমান 1.6 গ্রাম পার সিসি বা ঘন সেন্টিমিটার। কেমন, তাহলে এটা মিশ্রণের ঘনত্ব আমরা বের করে নিলাম, কেমন, ঠিক আছে। নেক্সট 6 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা অলরেডি একটু আগে 4-এর দাগের যে অঙ্কটা করেছি, পুরো হুবহু একই টাইপের অঙ্কটা পড়লে বুঝতে পারবে। তামা এবং সীসা ধাতু দিয়ে তৈরি দুটি সংকর ধাতুর আয়তন, একটি সংকর ধাতুর আয়তন 30 সিসি এবং ভর 320 গ্রাম। কেমন, একটা সংকর ধাতুর আয়তন রয়েছে 30 সিসি আর হচ্ছে ভর হচ্ছে 320 গ্রাম। তামা এবং সীসার আপেক্ষিক ঘনত্ব যথাক্রমে 8.89 এবং 11.37 হলে সংকর ধাতুতে তামা ও সীসার আয়তন নির্ণয় করো। আর সেখানে আমরা আয়তন বের করবার পর তাদের অনুপাত বের করতে দিয়েছিলাম। তার মানে হুবহু একই টাইপের অঙ্ক, নিশ্চিত তোমরা করতে পারবে। আমি শুধু হিন্টস সংক্ষেপে একটু বলে যাচ্ছি, লক্ষ্য করবে কিভাবে করতে পারবে তোমরা। ধরে নাও সংকর ধাতুতে তামার ধাতুর আয়তন কত, হ্যাঁ, এটা হচ্ছে 6। ধরিলাম সংকর ধাতুতে তামা আয়তন সমান ভি ঘন সেন্টিমিটার। তাহলে হতে আরেকটা কি রয়েছে, সীসার আয়তন। সীসার আয়তন কত হবে ওই সংকর ধাতুতে, না টোটাল আয়তনটা রয়েছে 30, তাহলে 30 মাইনাস ভি, সেখানে ছিল 100 আর এখানে হচ্ছে 30, তাহলে এত 30 মাইনাস এত হলো আমার হচ্ছে আয়তনটা বেরিয়ে গেল। তাহলে এবারে, হ্যাঁ, এদের ভর গুলো বের করবে। ভর মানে তোমার আয়তন ইন্টু ঘনত্ব, অলরেডি তোমার প্রত্যেক আয়তন এখানে দেওয়া আছে, ও সরি 30 সিসি আয়তন দেওয়া আছে আর ভর দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আর হচ্ছে এখানে ঘনত্ব, আপেক্ষিক ঘনত্বগুলো দেওয়া আছে 8.89, 11.37। তাহলে আমরা এখানে যে সংকর ধাতুতে তামার ভর কত হচ্ছে, সংকর ধাতুতে, আমি ছোট্ট করে লিখছি, সংকর ধাতুতে তামার ধাতুর ভর ইজিক্যাল টু ওর আপেক্ষিক গুরুত্ব কত রয়েছে, হচ্ছে 8.89 ইন্টু ভি। তাহলে 8.89 ইন্টু ভি এত গ্রাম, এবং সংকর ধাতুতে তোমার সীসার ভর কত হবে, ঠিক একইভাবে বেরোবে। সীসার ভর সমান তোমার বেরোচ্ছে কত, না এর ঘনত্ব রয়েছে 11.37, সীসা ধাতুর আপেক্ষিক, হ্যাঁ, আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে 8.37,
আর সিজিএস এককে তো বসাচ্ছি, মানে আপেক্ষিক ঘনত্ব আর ঘনত্ব মানটা একই, তার মানে এত ইন্টু 30 মাইনাস ভি এত গ্রাম। এবার তাহলে সংকর ধাতুর ভর, দ্যাট ইজ মিশ্রণের ভর, সংকর ধাতুর ভর কত হবে? সংকর ধাতুর ভর ইজিক্যাল টু এই দুটো ভরের যোগফল 8.89 ভি প্লাস 11.37 ইন্টু 30 মাইনাস ভি এত গ্রাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই মানটা কত? এইটাই তো সংকর ধাতুর ভর। আবার এখানে দেখো সংকর ধাতুর ভর দেওয়া আছে 320, তার মানে এই যোগফলটা হচ্ছে 320 সমান হবে। তার মানে 320 ইজিক্যাল টু এইটা যুক্ত এইটা, এই দুটো রাশি যোগ করে এখান থেকে আমরা ভিটা অনায়াসে বের করে নিতে পারি। কেমন? তার মানে ভি এর মান বের করে না মানে তামার ধাতুর আয়তন বেরিয়ে যাবে। দেখছি আমি এটা কি করে করছি, দেখো। অতএব প্রশ্নানুসারে 8.89 ভি প্লাস 11.37 into 30 minus v is equal to 320। और এটাকে ক্যালকুলেশন করতে হবে। আমি এটাকে 3 দিয়ে গুণ করে 8.89 v প্লাস এটাকে গুণ করা মানে 3 দিয়ে গুণ করা 3 সাথে 21, হ্যাঁ 3 সাথে 21, 3 থেকে 9 2 11, 3 সাথে 21, 3 থেকে 9 2 11, 1 আর হচ্ছে 34। ওকে, তাহলে দেখো এবার একটা শূন্য আসবে আর দশমিকের পর 3টা আছে, মানে 341.10 মাইনাস 11.37 ভি ইজিক্যাল টু 320। এটা বিষয়টা দাঁড়ালো। তাহলে এখানে বুঝতে পারলে যে এটা গুণ করলে 341.10 এত। তাহলে এখান থেকে এই দুটো বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখো কত দাঁড়াচ্ছে না মাইনাস, হ্যাঁ বিয়োগ করলে মাইনাস 842 মানে 2.48 ভি ইজিক্যাল টু এই দুটো বিয়োগ করলেও ঠিক মাইনাস 21.1 21.10। এবার দুটো মাইনাস বাম পাশে আছে মানে কেটে যাবে, আর এটা অঙ্কটা মুছে দিচ্ছি লাইনটা। তাহলে নেক্সট লাইন और v इजिकल टू 21.1/2.48। এটা একটু ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি। তার মানে 8.51 ইজিক্যাল টু 8.51 এত। এককটা আসবে সিসি মানে ঘন সেন্টিমিটার আয়তনের একক। তাহলে আমরা এখানে তামার ধাতুর আয়তন বের করে নিলাম, কারণ তামার ধাতুর আয়তনটা ভি, তাহলে ভি এর মানটা বেরিয়ে যাবে মানে বাকিটা বেরিয়ে আসবে। তাহলে অতএব সংকর ধাতুতে নির্ণেয় সংকর ধাতুতে তামা আয়তন সমান 8.51 সিসি ঘন সেন্টিমিটার এবং সিসার আয়তন বিয়োগ করে ফলটা বের করতে হবে 30 মাইনাস 8.51 ঘন সেন্টিমিটার। হ্যাঁ এটা বিয়োগ করলে আসবে তোমার হচ্ছে 21.49, হ্যাঁ 49, ওকে 21.49 এত সিসি। তাহলে এটা বুঝতে পারলে বিষয়টা নিশ্চিতভাবে করতে পারলে, বুঝতে পারলে অঙ্কটা এভাবে হয়ে যাবে। এটা আগেও একটা টাইপের অঙ্ক করিয়েছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট একটা দেখো অঙ্ক দিচ্ছি আমরা, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের অঙ্কগুলো করলাম কিছু,
আরো তোমরা বই থেকে করবে, হ্যাঁ, অনুশীলনীয় করবে। এছাড়া এবার আরম্ভ করতেছি আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সংক্রান্ত, অর্থাৎ ভাসমান বস্তু সম্পর্কে, হ্যাঁ, ভাসনের শর্ত ইত্যাদি নিয়ে অঙ্ক কিছু করতেছি আমরা, ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখো প্রথমে একটা অঙ্ক দিয়েছি এখানে 7 নম্বর যে অঙ্কটা, যে বায়ুতে একটা বস্তুর ওজন রয়েছে 50 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজনটা হয় 40 গ্রাম। তার জলে নিমজ্জিত অবস্থায় মানে কি বস্তুটার ওজনের আপাত হ্রাস হয়, হ্যাঁ, এখানে আপাত হ্রাস হলো 10 গ্রাম, হ্যাঁ, সেটাই হচ্ছে অপসৃত তরলের ওজন, মানে অপসৃত জলের ওজন। আবার ওখান থেকে জলের আয়তনটা যদি ক্যালকুলেট করতে পারি, বস্তুটার আয়তনটাও জানা হয়ে যাবে। এবার বস্তুটার আয়তন জানা হয়ে গেলে, হ্যাঁ, ওই আয়তনের সমপরিমাণ এই তরলটাকেও কি করবে, অপসারিত করবে। তার মানে তরলের আয়তনটা এখানে বের করে নিতে পারবো, আর তরলের আয়তন জেনে নেওয়া মানে তার ঘনত্ব দিয়ে গুণ করলে তার ভরটা পেয়ে যাবে। তার মানে ওই পরিমাণ বস্তুর ওজনের ভরটা কি হবে, কমে যাবে। হ্যাঁ, অপসৃত হচ্ছে তরলের ভর, বস্তুর ওজন হ্রাস, আপাত হ্রাস। তাহলে বস্তুর ওজন তো ছিল 50, তার থেকে ওই ওজনটা বিয়োগ করতে হবে, করলে এখানে বেরিয়ে আসবে। তার মানে কতগুলো কাজ রয়েছে কি, তাহলে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন হ্রাস, হ্যাঁ, হচ্ছে নাম্বার 7 অঙ্কটা করতেছি, লক্ষ্য করো। জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন হ্রাস সমান অপসারিত জলের ওজন, অপসারিত যতটা জল অপসারিত হয়েছে তারই ওজন। এটা আমাদের সূত্র থেকে জানা আছে। আর এটা হচ্ছে কত না, বায়ুতে ওজন ছিল 50 গ্রাম বস্তুর, আর জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 40। তার মানে 10 গ্রাম হচ্ছে অপসারিত জলের ওজন, দ্যাট ইজ 10 গ্রাম। আবার অতএব 10 গ্রাম জলের আয়তন কত হবে না, জলের আয়তন বের করতে গেলে নিশ্চিত জানো ওর হচ্ছে ঘনত্ব কত, জলের ঘনত্ব 1 ধরে নেওয়া হয় 1 গ্রাম পার সিসি। তার মানে ওইটাই হচ্ছে জলের আয়তন দাঁড়াচ্ছে। তাহলে কথাটা বুঝতে পারলে যে ভর ইন্টু আয়তন সমান, হ্যাঁ, ঘনত্ব। তাহলে হচ্ছে ঘনত্ব দিয়ে এটা ভাগ করলে দাঁড়াচ্ছে 10 হচ্ছে ঘন সেন্টিমিটার। এইখানে লিখে দিচ্ছি, যেহেতু জলের ঘনত্ব আমরা সিজিএস এককে বসাতে পারি 1 গ্রাম পার সিসি, দ্যাট ইজ ঘন সেন্টিমিটার, সেই জন্য জলের আয়তনটাও এইটা। তার মানে অপসারিত জলের আয়তন, অতএব অপসারিত জলের আয়তন ইজিক্যাল টু হচ্ছে কি বস্তুর আয়তন। তার মানে বস্তুর আয়তনটা কত বেরালো, 10 সিসি। এখানটা বুঝতে পারলে যে বস্তু নিমজ্জিত অবস্থায় যতটা আয়তন অপসারিত হয় তরলের, সেই আয়তনটাই তো বস্তুর আয়তন হয়। কাজে অপসারিত তরলের আয়তন তো 10 সিসি, 10 ঘন সেন্টিমিটার। তাহলে অপসারিত জলের আয়তন যতটাই হবে, আবার বস্তুর আয়তনটাও সেইটা হবে। তাহলে টোটাল বস্তুটার আয়তন দাঁড়াচ্ছে 10 ঘন সেন্টিমিটার। কেমন, ঠিক আছে? তাহলে নিমজ্জিত অবস্থায় তাহলে বস্তুর আয়তন এই বিষয়টা দাঁড়ালো 10 সিসি। তাহলে দেখো আমরা এবারে যে পরের পার্টটার কথায় আসছি। তাহলে এক্ষেত্রে দেখো, অতএব দ্বিতীয় আমার ক্ষেত্রে তরলের, দ্বিতীয় ক্ষেত্রে তরলে নিমজ্জিত অবস্থায় অপসারিত তরলের আয়তন কত হবে না, বস্তুর আয়তনের সমান হবে, বস্তুর
আয়তনে বস্তুর আয়তন যত, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 10 সিসি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তরলের আয়তনে, হ্যাঁ, হচ্ছে তরলে বস্তুটির নিমজ্জিত অবস্থায় অপসারিত তরলের আয়তন ইজিক্যাল টু বস্তুটার আয়তনের সমান। আর বস্তুর আয়তন তো অলরেডি আমরা বের করে রেখে দিয়েছি এইটা। তাহলে এটা অতএব হচ্ছে আমাদের এখানে প্রশ্নটা কি ছিল নিশ্চিত মনে আছে, বস্তুটির ওজন যে নিমজ্জিত অবস্থায়, তার মানে অতএব 1.5 গ্রাম পার সিসি ছিল। এত ঘন সেন্টিমিটার ঘনত্বের তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির আপাত ওজন হ্রাস ইজিক্যাল টু অপসৃত তরলের ওজন, মানে অপসারিত তরলের ওজন না, অপসারিত তরলের আয়তন তো আমার 10 সিসি, তাহলে ওই ঘনত্বটাকে আয়তনটাকে ঘনত্ব দিয়ে গুণ করো, তার মানে এত গ্রাম অপসারিত তরল হয়ে যাবে, এই পরিমাণ ওজন কমে যাবে কত, 15 গ্রাম। ঠিক ধরতে পারলে যে তরলের আয়তন, আমরা বস্তুর আয়তন বের করে নিচ্ছি। এবার এত ঘনত্বের তরলে নিমজ্জিত করলে বস্তুটি কত আয়তনের তরল অপসারিত হবে, না বস্তুর আয়তনের সমান আয়তনের তরল অপসারিত হবে। তাহলে অপসারিত তরলের আয়তন যত, সেটাই বস্তুর আয়তন। তাহলে এই পরিমাণ আয়তনের তরল অপসারিত হবে। এই আয়তন তরলের ওজনটা কত হবে, না ওর ঘনত্ব দিয়ে গুণ করলে। আর অপসারিত তরলের আয়তন মানে অপসারিত তরলটার ওজন সমান বস্তুর ওজন হ্রাস। তাহলে বস্তুর ওজন হ্রাস কত হবে, না অপসারিত তরলের আয়তনের তরলের ওজনের সমান হবে। তারপরে অপসারিত তরলের আয়তনকে ওর ঘনত্ব দিয়ে গুণ করলে অপসারিত তরলের ওজনটা বেরিয়ে যাবে। দ্যাট ইজ 15 গ্রাম ওজন হ্রাস পাবে। আর বস্তুটার বায়ুতে ওজন ছিল 50, তাহলে এখানে বস্তুটি দ্বিতীয় অবস্থায় ওজন কত হবে, অতএব নির্ণেয় বস্তুর ওজন সমান বায়ুতে বস্তুর ওজন মাইনাস ওজন হ্রাস, তার মানে কত হবে, 35 গ্রাম। তার মানে এক্ষেত্রে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন হবে, দ্বিতীয় তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন হবে 35 গ্রাম। এই হচ্ছে অঙ্কটা, বুঝতে পারলে কেমন? ঠিক আছে, দেখো 8 নম্বর একটা অঙ্ক আমরা করছি। এখানে বায়ুতে একটি বস্তুর ওজন 200 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 175 গ্রাম। কেমন? আবার অন্য একটি তরলে নিমজ্জিত করলে বস্তুটির ওজন 150 গ্রাম। তাহলে বস্তুটির আয়তন, বস্তুটির ঘনত্ব এবং তরলটির আপেক্ষিক ঘনত্ব বাইর করো। তাহলে কি আছে লক্ষ্য করলে, বস্তুটা বায়ুতে ওজন, দ্যাট ইজ প্রকৃত ওজন কত হচ্ছে 200 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 175 গ্রাম। কেমন? আবার অন্য একটি তরলে নিমজ্জিত অবস্থায় আমার হচ্ছে বস্তুটির ওজন 150 গ্রাম। তাহলে বস্তুটার আয়তন বের করতে হবে, ঘনত্ব বের করতে হবে, আর এই তরলটার আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করতে হবে। এই কটি প্রশ্নের উত্তর দিতে গেলে তাহলে তো আমাকে প্রথমে বস্তুটির আপাত ওজন হ্রাস কত আছে সেটা দেখো, হ্যাঁ, সেটা বেরিয়ে যাবে। তার মানে অপসারিত জলের ওজন বের করে নিতে পারি আমরা। ফার্স্ট একের দাগের কথাটা বলছি, দেখো, বস্তু জলে নিমজ্জিত অবস্থায় বস্তু আপাত ওজন
টু অপসারিত জলের ওজন, সেটা কত হচ্ছে না 200 মাইনাস 175 গ্রাম সমান কত 25 গ্রাম। তাহলে 25 গ্রাম জল অপসারিত হয়েছে বস্তুটাকে নিমজ্জিত করবার জন্য। তাহলে জলের ঘনত্ব তো 1 গ্রাম পার সিসি, তাহলে ওদের অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন কত না 25 সেন্টিমিটার কিউব। যেহেতু জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি কিউবিক সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে এখান থেকে পেলাম। তাহলে বস্তুটার আয়তন কত হবে না এটাই, কেমন? তার মানে নিমজ্জিত অবস্থায় তো অপসারিত জলের আয়তন এবং বস্তুর আয়তন একই হয়। তাহলে হ্যাঁ, আমার হচ্ছে বস্তুটার আয়তনও, অতএব বস্তুটির নিমজ্জিত অবস্থায় যে আয়তন পাওয়া গেল সেই আয়তনটাই হচ্ছে বস্তুর আয়তন অপসারিত তরলের আয়তনের সমান হলো। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার দুটো ফ্যাক্টর পেলাম যে বস্তুটার আয়তন আমার 25 সেন্টিমিটার কিউব, যেটা 1 নম্বর প্রশ্নটা ছিল বস্তুর আয়তন কত হচ্ছে, কেমন? এটা আমরা বের করে নিলাম। 2 নম্বর ছিল বস্তুটির ঘনত্ব না ভর বাই আয়তন। বস্তুটির ঘনত্ব হচ্ছে ভর বাই, বস্তুটির ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। না বস্তুটার সমগ্র আয়তন তো 25 সেন্টিমিটার কিউব, আর ওজন হচ্ছে 200 গ্রাম। তার 200 গ্রাম বাই 25 সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ গ্রাম পার ঘন সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু 8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তার বস্তুর ঘনত্ব বেরিয়ে গেল। এরপর বলা হচ্ছে তরলটার আপেক্ষিক ঘনত্ব কত হবে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটির আপাত ওজন হ্রাস আমরা বের করে নিতেই পারি। হ্যাঁ, যে 3 দাগের পয়েন্টের উত্তরটা হচ্ছে, দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন হ্রাস, আপাত ওজন হ্রাস ইজিক্যাল টু অপসারিত তরলের, অপসারিত তরলের ওজন, তরলের ওজন। হ্যাঁ, অপসারিত তরলের ওজন, তার মানে এখানে ওই মানটা বেরিয়েছে কত না 150 বিয়োগ করতে হবে, কেমন? তার মানে 200 থেকে 150 বিয়োগ করতে বস্তুটির বায়ুতে ওজন 200 ছিল, তরলে নিমজ্জিত অবস্থায় ওজনটা 150, আর এটাই হচ্ছে 50 গ্রাম, কেমন? তাহলে 50 গ্রাম হচ্ছে আমার অপসারিত তরলের ওজন। আর আপেক্ষিক ঘনত্ব সমান কি না তরলের আপেক্ষিক ঘনত্ব ইজিক্যাল টু তরলের, যেহেতু তরলের আপেক্ষিক ঘনত্ব ইজিক্যাল টু, আমরা জানি তরলের ওজন বাই সমায়তন জলের ওজন, কেমন? তরলের ওজন, তরলের ওজন বাই সমায়তন, সমায়তন জলের ওজন ইকুয়াল টু, আমরা এখান থেকে তরলের ওজন অলরেডি জেনে গেছি কত না হচ্ছে 50 গ্রাম, আর অপসারিত তরলের ওজনটা কত, জলের ওজনটা কত আছে না এখানে দেখো 25 গ্রাম। তার মানে
কেননা একই আয়তনের বস্তু নিমজ্জিত করেছে, মানে এক্ষেত্রেও হ্যাঁ সমায়তন মানে কি যত আয়তন আমার জল না হয়েছে সেটাই হচ্ছে তার 25 গ্রাম ওজন। আবার এক্ষেত্রে ওই একই আয়তন তথা 25 সেন্টিমিটার ওই বস্তু হ্যাঁ যেহেতু নিমজ্জিত করেছে, এক্ষেত্রেও তরলের আয়তনটা হওয়া উচিত 25। তার মানে একই আয়তনের এখানে দুটো ক্ষেত্রেই তরলের ওজনও জানা যাচ্ছে আর জলের ওজনও জানা যাচ্ছে, আর সেটা অপসারিত ওজনগুলোরই সমান হচ্ছে। তার মানে আমার এখানে প্রথম ক্ষেত্রে আসছে কত, অপসারিত তরলের ওজন হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম, হ্যাঁ এখানে তো জায়গাটা শর্ট হয়ে গেল, পরের অঙ্কটা না তুললে ভালো হতো। 50/25 দ্যাট ইজ 2। তাহলে এর আপেক্ষিক ঘনত্ব কত হচ্ছে 2। কেমন, ঠিক আছে? তাহলে আমরা দু ক্ষেত্রেই তিনটি ক্ষেত্রেরই প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করলাম। অর্থাৎ 8-এর দাগের অঙ্কটা এইভাবে পরপর করতে করবে। নেক্সট দেখো আমরা 9-এর আরো একটা অঙ্ক দিয়েছি, লক্ষ্য করো, এটা মুছে দিই। এখানে দেখো এক খণ্ড কক জলের উপর রাখলে এর আয়তনে কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে। এক খণ্ড কর্ককে জলের উপর রাখলে, জলের উপর ছেড়ে দিলে ওই কর্কের আয়তনে কত ভগ্নাংশ জলে নিমজ্জিত হবে। কর্কের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.24। কেমন, ঠিক আছে? আবার একটু প্রশ্নটা দেখে নাও। এক খণ্ড একটা কর্ককে হ্যাঁ জলের উপর ছেড়ে দেওয়া হলো, তাতে কর্কের আয়তনের কত অংশ মানে কত ভগ্নাংশ কর্কের জলের মধ্যে নিমজ্জিত থাকবে, ডুবে থাকবে কত অংশ, সেটাই। আর কর্কের উপাদানের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে হ্যাঁ 0.24। তাহলে এখানে আমাকে বের করতে হচ্ছে ওর আয়তনের অংশ, কত অংশটা মানে জলে নিমজ্জিত হবে। না, এক্ষেত্রে তোমাকে লক্ষ্য করতে হবে যে ধরে নাও কর্কটার টোটাল আয়তন হচ্ছে ভি। আমরা 9-এর দাগের অঙ্কটা করছি, দেখো। ধরিলাম কর্কের মোট আয়তন ভি, এবং এক্ষেত্রে আমরা হচ্ছে ধরো ভিসিসি সেন্টিমিটার কিউব, এবং কর্কের আয়তনে এক্স অংশ জলে নিমজ্জিত আছে, এটাও ধরে নিচ্ছি আমরা নিমজ্জিত আছে। কেমন, তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে মানে ধরে নিচ্ছি যেহেতু, তাহলে অপসারিত জলের আয়তন কত হবে না, জলের আয়তন মানে কর্কের আয়তন তো ভি হচ্ছে ভি এর এক্স মানে ভিএক্স আয়তনটা হচ্ছে অপসারিত জলের আয়তন তোমার এক্ষেত্রে পাওয়া যাবে। তাহলে আমরা লক্ষ্য করো যে প্রথমে বলতে পারি কি না কর্কের ওজনটা কত, না কর্কের ওজন ইজিক্যাল টু আয়তন ইনটু ঘনত্ব। আর সিজিএস এককে যদি বসাই আপেক্ষিক গুরুত্ব যত হবে ঘনত্বও তত, তার মানে দুটো মান একই হবে, অর্থাৎ ভি ইন্টু 0.24 এত আমার গ্রাম সিজিএস এককে আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0.24 ভি গ্রাম। তাহলে আমরা হচ্ছে কর্কের ওজনটা পেয়ে গেলাম। তাহলে কর্কের ওজনের পর আমার হচ্ছে অপসারিত জলের আয়তনটা কত হচ্ছে এখানে, এবং অপসারিত জলের আয়তন না কর্কের আয়তনের ভিএক্স
দ্যাট কর্কের আয়তনের x গুণ x অংশ, তার মানে v ইন্টু x, এত সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ vx ঘন সেন্টিমিটার। তাহলে অপসারিত আমার হচ্ছে জলের ওজনটা কত হবে না, অপসারিত, অতএব অপসারিত জলের ওজন ইজিক্যাল টু, আমার এটাকে ধর মনে করো এটা W বলে লিখছি, W2, আর এখানে কর্কের ওজনটাকে মনে করো W1, আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে অপসারিত জলের ওজন হচ্ছে ওর আয়তন ইন্টু ঘনত্ব এত গ্রাম, কারণ জলের ঘনত্ব কত 1, তার মানে Vx গ্রাম, Vx গ্রাম। এবার দেখো ভাসনের শর্ত অনুসারে, ওটা তো ভেসে আছে, ভাসনের শর্তানুসারে কি W1 ইজিক্যাল টু W2, W1 ইজিক্যাল টু W2, তার মানে W2 টা তো অপসারিত তরলের ওজন, যেটা কি ঊর্ধ্বমুখী বল তথা প্লবতা। কাজেই আমরা জানি যে বস্তুর ওজন আর প্লবতার মান একই হয়, সেটা ভাসনের শর্ত অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি। দ্যাট ইজ W1 টা মানে হচ্ছে কর্কের ওজন, হচ্ছে কত 0.24 ইন্টু V, হ্যাঁ 0.24 ইন্টু V ইজিক্যাল টু 24V इजिकल टू Vx और x इजिकल टू 0.24 V by V, V কেটে গেল, তার মানে 0.24। তাহলে এত অংশ আয়তনের কত অংশ জলে নিমজ্জিত থাকবে, সুতরাং অতএব কর্কটির আয়তনের, কর্কটির আয়তনের 0.24 ভগ্নাংশ, যে প্রশ্নটা যেমন ছিল, হ্যাঁ এত অংশ জলে নিমজ্জিত থাকে, এটা ভগ্নাংশ না লিখে অংশ বললে শুনতে আরো ভালো লাগবে, যে এত অংশ জলে নিমজ্জিত হবে। কেমন? তাহলে আমরা দুটো অঙ্ক করলাম এখানে, আবার দিচ্ছি অঙ্ক আরো নেক্সট পার্টে।